আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমি সিই 413 এর লেকচার 2 এ স্বাগত জানাচ্ছি। আমি আজকের লেকচারে অলরেডি কি কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা তোমরা বিএলসিতে লেকচার কন্টেন্ট এটা দেখলেই বুঝতে পারবে। তো তাহলে শুরু করি আজকের লেকচার। তো প্রথমত আমরা একটু জানার চেষ্টা করব। আমরা ফার্স্ট লেকচারে জেনেছিলাম কম্পোজিট স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এবং আমরা স্টিল কনক্রিট কম্পোজিট স্ট্রাকচার কেন ব্যবহার করব, এর সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলস একটু আলোচনা করেছিলাম। তো তোমাদের লেকচার 3 মানে বিএলসিতে যেটা লেকচার 3 এটা হচ্ছে লেকচার 2। বেসিক্যালি লেকচার 1টা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আমি প্রথমত আমরা একটু জানার চেষ্টা করি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ কম্পোজিট কলাম। কারণ আমাদের লেকচার 2 এর মূল পঠিতব্য বিষয় হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কম্পোজিট কলামস। তো প্রথমত এর সুবিধা হচ্ছে ইনক্রিজ স্ট্রেংথ ফর এ গিভেন ক্রস সেকশনাল ডাইমেনশন। মানে আমরা যে ক্রস সেকশন ধরবো কলামের জন্য, সেটার থেকে স্বাভাবিক আরসিসি এবং স্টিল কলামের থেকে এগুলোতে স্ট্রেনটা বেশি পাওয়া যায়। ইনক্রিজ স্টিফনেস লিডিং টু রিডিউস স্লেন্ডারনেস অ্যান্ড ইনক্রিজড বাকলিং রেজিস্ট্যান্স। আমরা খুব সহজেই জানি বাকলিং কিন্তু কলামের হয় আর বিমের হয় বেন্ডিং, মানে এভাবে করে বাঁকে। বেন্ডিং মানে এরকম করে বাঁকে, আর কলাম কি হয় এইভাবে করে বাকলিং হয় আর কি। হ্যাঁ, মানে এক্সিয়াল লোডের কারণে। তো এই কম্পোজিট কলামের ক্ষেত্রে স্টিফনেসটা বাড়ে। স্টিফনেস মানে হচ্ছে সাপোজ এটা একটা কলাম, লোড এসে কি করতে চাইবে, একে এরকম ডিফ্লেক্টেড করতে চাইবে, মানে তার জায়গাটা সরাইতে চাইবে জায়গাটা, তাই না? তার প্লেসটা সরাতে চাইবে কলামে। তো স্টিফনেস মানে কি, যেখানে আছে ঠিক সেখানেই থাকবো। কলামটা যে পজিশনে আছে ঠিক সেই পজিশনে থাকতে চাওয়ার যে প্রবণতা, দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্টের জন্য যে রেজিস্ট্যান্স প্রদান করে কলাম বা কোনো একটা স্ট্রাকচার, সেটাই হচ্ছে স্টিফনেস। সো এই কম্পোজিট কলামের এই স্টিফনেসটা আসলে বেসিক্যালি কি হয়, যতই লোড আসুক না কেন বা উপর থেকে লোড আসুক না কেন, এই কম্পোজিট কলামটা ঠিক পজিশনটা সে যে অরিজিনাল পজিশন যেভাবে ছিল ঠিক সেই পজিশনেই থাকে। তার মানে তার স্টিফনেসটা বেড়ে যায়, বাঁকে না অতি সহজে, তার ডিসপ্লেসমেন্ট হয় না, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয় না, ডিফ্লেক্টেড পজিশনে চলে যায় না। এরপরে ইনক্রিজড ডাক্টিলিটি অ্যান্ড লোড রিটেনশন ইভেন আফটার এক্সটেন্সিভ কনক্রিট ড্যামেজ। অনেক সময় দেখা যায় যে স্ট্রাকচারের উপর অনেক বেশি লোড পড়ার কারণে কনক্রিটটা ড্যামেজ হয়ে যায়। সো ড্যামেজ হয়ে যাওয়ার পরে যে বিষয়টা হয়, তো ড্যামেজ যখন হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় যে আমরা যে কম্পোজিট কলামটা ব্যবহার করেছিলাম, এটা ডাক্টিলিটি এর বৈশিষ্ট্যের কারণে স্ট্রাকচারটা অনেক স্ট্রেংথ লাভ করে তার অবস্থানে থাকতে পারে। ঠিক আছে? তার মানে অনেক সময় দেখা যায় যে ডাক্টিলিটি বিষয়টা হচ্ছে এরকম যে কনক্রিট কলামটা যে পজিশনে আছে সেই পজিশন থেকে লোড পড়ার পরে সেটা একটু ডিফর্ম হবে, আবার সেটা তার অরিজিনাল পজিশনে ফেরত যাবে। ঠিক আছে? এবং লোডটা যে কলামের উপরে পড়েছিল, সেই পড়ার কারণে কলামের যে ডিফ্লেক্টেড শেপ হলো, লোডটা চলে যাওয়ার পরে আবার কলামটা আগের পজিশনে ফেরত যাবে। সো এটা হচ্ছে একটা গুড ফায়ার রেজিস্ট্যান্স, মানে খুব সহজে আগুন ধরে না, বেটার করোশন প্রোটেকশন, খুব সহজে মরিচা পড়ে না,
significant economic advantage over either structural steel or RCC alternatives, মানে আরসিসি অথবা স্টিল স্ট্রাকচারের যে কম্পোনেন্টগুলো আছে তার থেকে এটা অনেক বেশি ইকোনমিক্যাল। সিম্পল কনস্ট্রাকশন অ্যান্ড আর্কিটেকচারাল ডিটেইলিং, এটাতে অনেক সহজেই হচ্ছে আমরা কনস্ট্রাক্ট করতে পারি এবং আর্কিটেকচারাল ডিটেইলিং করে আমরা খুব সহজে ওয়ার্কাররা ওয়ার্কিং ফিল্ডে খুব সহজে প্লেসমেন্টটা করতে পারে। ইরেকশন অফ হাই রাইজ বিল্ডিং ইন অ্যান এক্সট্রিমলি ইফিসিয়েন্ট ম্যানার, দ্যাট মিনস হাই রাইজ বিল্ডিংগুলোর ক্ষেত্রে আরসিসি এবং স্টিল স্ট্রাকচারে কিন্তু কস্ট অনেক বেশি হয়। ফলে দেখা যায় যে এই কম্পোজিট কলামের কারণে যখন হেডরুমটা বেড়ে যায়, দ্যাট মিনস হচ্ছে বিমের যে ইফেক্টিভ ডেপটা কমে যাওয়ার কারণে স্টিল এবং কনক্রিটটা কম লাগে। ফলে দেখা যায় হাই রাইজ বিল্ডিংটা কস্টটা অনেক বেশি কমে যায়। রিকোয়ারমেন্ট অফ লেস ফর্মওয়ার্ক ফর কনক্রিট, যেটা আমি বললাম যে বিমের যদি ইফেক্টিভ ডেপ কমে যায় ফলে ফর্মওয়ার্ক, দ্যাট মিনস যখন আমরা একটা কলাম বা বিম বা স্ল্যাব এগুলা হচ্ছে যখন আমরা কাস্টিং করি তার আগে আমরা কি একটা ডেমো শেপ করি, কাঠের হোক স্টিলের দিয়ে হোক আমরা তৈরি করে তার ভিতরে কনক্রিট ঢালাই দিয়ে থাকি, যেটা আরসিসিতে হয়তো অনেকেই তোমরা দেখেছো। সেটাই হচ্ছে ফর্মওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক। তো এইটার জন্য এই ধরনের কম্পোজিট কলামের ক্ষেত্রে দেখা যায় যে এই ফর্মওয়ার্কটা অনেক বেশি কম লাগে। Additional toughness which makes it excellent choice for blast loading, তো দেখা যায় যে অনেক বেশি অতিমাত্রায় যদি লোড যদি তোমার স্ট্রাকচারের উপরে এসে পড়ে, তো সেই ক্ষেত্রে এই কম্পোজিট কলামটা কিন্তু একটা অত্যাধিক পরিমাণে অ্যাডিশনাল টাফনেস প্রদর্শন করতে পারে। ফলে স্ট্রাকচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং তার লাইফ স্প্যানটা অনেক বেশি বেড়ে যায়। এরপরে যদি আমি একটু দেখি যে অ্যাডভান্টেজ অফ কম্পোজিট কলামের ভিতরে কলামে কি হয়, এক্সিয়াল লোডটা আসে। হ্যাঁ, কলামে হচ্ছে এটা যদি কলাম হয় এক্সিয়াল লোড আসে। হ্যাঁ, এক্সিয়াল লোড আসে। তো এক্সিয়াল লোডের ক্ষেত্রে যে বিষয়টা আছে, আমাদের এই সূত্রটা আমাদের যখন আমরা প্রবলেম করব তখন কাজে লাগবে। P naught is equal to 0.85 AC FC prime plus ASR FYR plus AS FY, এটা আমি ডিটেইলস সবকিছু বলবো, ডোন্ট বি কনফিউজড। তো এখানে এএস মানে আমরা যে স্টিল কম্পোনেন্ট নিয়েছিলাম, কম্পোজিট মানে দুইটা বিষয়, একটা আরসিসির ভিতরে কিন্তু রেইনফোর্সমেন্ট আছে, আর স্টিল কম্পোনেন্ট তো আলাদাভাবে বিভিন্ন সেকশনগুলো যেমন আই চ্যানেল সেকশন, টি সেকশন, এইচ সেকশন। হ্যাঁ, তো স্টিল সেকশনের জন্য যে রেইনফোর্সমেন্ট আসবে স্টিলের এরিয়া সেটা হচ্ছে এএস। হ্যাঁ, আর কনক্রিটের যে এরিয়া সেটা হচ্ছে এসি। আর এফসি প্রাইম তো জানি আমরা, তাই না, যে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিলিন্ড্রিক্যাল কনক্রিট অ্যাট 28 ডেজ। আর এএসআর এই যে বিষয়গুলো আছে যে এটা হচ্ছে কি মেইন রেইনফোর্সমেন্ট। ঠিক আছে, যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট, আর চারপাশে যেটা আছে সেটা হচ্ছে টাই। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আরো একটু কিছু দেখাই যে এটা হলো আরসি সেকশন, রেইনফোর্সড কনক্রিট সেকশন যেটা আছে সেটা হচ্ছে এইটা। এখন দেখা যায় যে এই যখন এটা কিন্তু আরসি সেকশন, তাই না, এখন আমি যদি কম্পোজিট সেকশন উইথ নরমাল স্টেন ম্যাটেরিয়াল ব্যবহার করি তখন এই সাইজ, এই আরসি সেকশনের সাইজটা দেখো কমে গেছে। কতটুকু কমেছে? 30% কমে গেছে। সো সাইজ কমে যাওয়ার মানে কি, রেইনফোর্সমেন্ট কম লাগতেছে, কনক্রিট কম লাগতেছে, ফলে কস্টটা কিন্তু কম হবে যদি নরমাল স্ট্রেন্থ ম্যাটেরিয়াল ব্যবহার করি কম্পোজিট সেকশনে। আর যদি হাই স্ট্রেন্থ আর আলট্রা হাই স্ট্রেন্থ ম্যাটেরিয়াল ব্যবহার করি তখন দেখো এই যে সাইজটা আরসি যে সেকশনটা ছিল সেটা সেকশনের সাইজটা অ্যাবাউট 50% রিডাকশন হয়ে গেছে। মানে কি, মানে কনস্ট্রাকশন কস্টটা প্রায় 50% কমে যাবে। সো এগুলো আসলে কম্পোজিট কলামের আর কি সুবিধা। তো কম্পোজিট, এখানে কম্পোজিট কলাম আমাদের বেসিক্যালি হচ্ছে 3 ধরনের আছে, 5 ধরনের আছে। তো 5 ধরনের ক্ষেত্রে মোটামুটি আমরা যে কাজগুলো করে থাকি, প্রথমটা হচ্ছে বলা হয় ফুললি এনকেসড কম্পোজিট কলামস,
যেটা হচ্ছে এফইসি সংক্ষেপে বলা হয়। তার মানে এর ভিতরে যে স্টিল সেকশনটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি কিন্তু কনক্রিটের ভিতরে ঢুকানো, মানে কোনো বাউন্ডারির সাথে, এই যে বাউন্ডারি মানে টাইয়ের সাথে কিন্তু এই স্টিল কম্পোনেন্টটা লাগানো নাই। ঠিক আছে, এগুলো আছে যে দেখতে পাচ্ছ মানে টাই এগুলা, হ্যাঁ, আমরা মিস্ত্রিরা যেগুলো বলে থাকি রিং, হ্যাঁ, মেইন রিইনফোর্সমেন্ট উঠায় পাশ দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট স্পেস পর পর যেগুলো দিয়ে রেক্টেঙ্গুলার শেপ করে আর কি, বা স্কোয়ার শেপ করে যেগুলো দিই সেটা হচ্ছে টাই। এই যে এইটা হচ্ছে টাই, আর গোল গোল যেগুলো সেগুলো হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, আর ভিতরে হচ্ছে যে সিমেন্ট, স্যান্ড, ব্রিক, কোয়ার, স্টোনসের চিপস আছে, আর এগুলো হচ্ছে স্টিল কম্পোনেন্ট। দ্যাট মিনস এটা হচ্ছে একটা কম্পোজিট কলামের একটা সেকশন দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছি স্টিল কম্পোনেন্টের সাথে কিন্তু এই টাই বা মেইন রিইনফোর্সমেন্টের কোনো রিলেশন, কোনো কানেকশন নাই। টোটালি কনক্রিটের ভিতরে প্লেসমেন্ট করা, মানে ঢুকানো আর কি। এই কারণে বলা হচ্ছে ফুললি এনকেসড কম্পোজিট কলাম। আর পার্শিয়ালি এনকেসড কম্পোজিট কলামের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবা, সেটা হচ্ছে যে এই যে আই সেকশনের যেটা দেওয়া আছে এখানে স্টিল কম্পোনেন্ট, তো এটা কিন্তু এই বাউন্ডারি কনক্রিটের বাইরের বাউন্ডারির সাথে কি টাইয়ের সাথে কিন্তু লাগানো। এই কারণে বলা হচ্ছে পার্শিয়ালি এনকেসড কম্পোজিট কলাম, সংক্ষেপে পিইসি কলামস। ঠিক আছে, এই যে পাশে আর একটা পিকচার দেওয়া আছে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কনক্রিট ফিল টিউবস অথবা হলো স্ট্রাকচারাল সেকশনস। দ্যাট মিনস এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু কনক্রিট এবং অলরেডি হচ্ছে এই বাউন্ডারির সাথেই তোমার রেইনফোর্সমেন্ট প্লাস স্টিলের যে কম্পোনেন্টটা সেটা অ্যাটাচ করা থাকবে। এটা হচ্ছে তোমার সার্কুলারও হতে পারে, রেক্টেঙ্গুলারও হতে পারে, স্কোয়ারও হতে পারে। তো বেসিক্যালি হচ্ছে এটাই আসলে কম্পোজিট কলাম সম্পর্কে আমাদের 2 নম্বর লেকচারে এটাই ছিল আর কি। তো এগুলা সম্পর্কে ডিটেলস আমরা আস্তে আস্তে শিখবো, জানবো, জানার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটা দেখার জন্য। আশা করছি তোমাদের লেকচার 1 প্লাস লেকচার 2 বা যতগুলো লেকচার দিব এই লেকচারের পিডিএফটা আমি অলরেডি বিএলসিতে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবে এই ভিডিওর সাথে সাথে ইনশাল্লাহ, খুব সহজেই আর কি পেয়ে যাবা। তো আশা করছি তোমরা এই লেকচারগুলো একটু দেখবা মনোযোগ সহকারে, ধৈর্য হারিও না, পরিশ্রম করো, সফলতা কিন্তু তোমাদের আসবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।